আচ্ছা, ঠিক আছে। ওম নমঃ শ্রীযতিরাজায় विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আচ্ছা, গত ক্লাসে আমাদের হয়েছিল ছন্দ, তাই তো? হোম টাস্ক দেওয়া ছিল কিছু, সবাই তো করেননি। পার্বতী ম্যাডাম হোম টাস্ক দিয়েছেন? না স্যার, আমার শরীরটা একটু স্যার ম্যালেরিয়া হয়েছে, আমি একটু অসুস্থ স্যার, ওই জন্য আমি করে উঠতে পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, অর্পিতা ম্যাডাম দিয়েছেন, আর অর্পিতা ম্যাডামই একদম ঠিকঠাক করেছেন। বাকি যারা 4-5 জন দিয়েছেন প্রত্যেকের কিছু না কিছু ভুল আছে। আচ্ছা, সংযুক্তা ম্যাডাম? হ্যাঁ স্যার। হোম টাস্ক দিয়েছেন? না। আচ্ছা, বিগত ক্লাসে ছিলেন আপনি? হ্যাঁ, একবার বলুন স্যার। হ্যাঁ, মানে কত ক্লাসে ছিলেন তো ছন্দের ক্লাসটাতে? হ্যাঁ, আমি ছিলাম তো। হোমটাস্ক করিনি আসলে। আমি না ভুলে গেছিলাম যে জফলার জন্য আপনি কি কিছু নিয়ম বলেছিলেন, সেটা আমার মাথা থেকে বেরিয়ে গেছিল। ও না না, ওটার জন্য তো কিছু নিয়ম বলা হয়নি। তার মানে জফলা থাকলে সেটাকে আমরা লঘু বর্ণ বলেই ধরবো? হ্যাঁ, জফলা মানে ওটা তো যুক্তাক্ষরের মধ্যেই পড়ছে। যুক্তাক্ষরের আমাদের তো লঘু গুরু বুঝতে পেরেছি না। যুক্তাক্ষর ঠিক নিয়ে আছে। আমাদের লঘুগুলো ব্যাপারটা ডিপেন্ড করছে হ্রস্ব দীর্ঘের উপরে। যুক্তাক্ষরের সাথে যদি হ্রস্ব বর্ণ থাকে তাহলে লঘু, যুক্তাক্ষরের সাথে যদি দীর্ঘ বর্ণ থাকে তাহলে গুরু। ঠিক আছে। মানে যুক্তাক্ষরটা কোনো ক্রাইটেরিয়া না লঘু গুরু হওয়ার জন্য। ঠিক আছে। লঘু গুরু হওয়ার জন্য ক্রাইটেরিয়া হচ্ছে হ্রস্ব না দীর্ঘ আছে। এবার হ্রস্ব দীর্ঘ কি হতে পারে? ব্যঞ্জন বর্ণ তো হ্রস্ব বা দীর্ঘ হতে পারে না। হ্রস্ব বা দীর্ঘ হওয়ার সামর্থ্য একমাত্র স্বরবর্ণের আছে। তাই জন্য মানে কেবল ব্যঞ্জন বর্ণ হোক আর যুক্ত ব্যঞ্জন বর্ণই হোক, তার সাথে যে স্বরবর্ণ থাকবে সেই স্বরবর্ণের উপরে ভিত্তি করে সেই অক্ষরটি লঘু বা গুরু বলে বিবেচিত হবে। ঠিক আছে স্যার, আমি আজকে ক্লাসের শেষে হোমওয়ার্ক করে পাঠিয়ে দেবো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাঠাবেন। ঠিক আছে। আচ্ছা, সেজতি ম্যাডাম? হ্যাঁ স্যার, আমার কিছু হোমওয়ার্ক তো ডিউ রয়েছে, আমি পাঠিয়ে দেবো ওগুলো। আমার মা খুব অসুস্থ ছিলেন, আমরা এই কালী পুজোর পরেই মা অসুস্থ হয়েছেন। এই জয়রামবাটিতে গেছিলাম আমরা, এবারে হঠাৎ করে খুব জ্বর, তারপরে ডাক্তার দেখানো হয়েছে, প্রায় হসপিটালাইজড হওয়ার মতোই পরিস্থিতি হয়েছিল। তো টার্মাইট বাইটের ফলে মানে জ্বর, প্রচন্ড অসুস্থ হয়েছিলেন মা, ওই জন্য আমি মানে এখন ঠিক আছেন তো? হ্যাঁ, এখন মা ঠিক আছেন, স্কুলে জয়েন করেছেন, এখন স্বাভাবিক রয়েছেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে আর কি আছেন? আচ্ছা, সায়ন্তন বাবু? সেটা আমি লাস্ট ক্লাসটা সম্পূর্ণ অ্যাটেন্ড করতে পারিনি। আচ্ছা মানে আমি নেক্সট উইকের মধ্যে পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, যারা ছন্দের ক্লাসটা অ্যাটেন্ড করেননি তারা কি ভিডিও দেখেছেন, মানে ইউটিউবে ক্লাসের ভিডিওটা? না স্যার, ভিডিওটা অ্যাকচুয়ালি দেখা হয়নি। আচ্ছা, ওটা কিন্তু ভিডিওটা না দেখলে কিছুই বুঝতে পারবেন না, একটু দেখতে হবে। আচ্ছা, বিগত ক্লাসে তাহলে আমাদের ছন্দ নিয়ে ছন্দের থিওরি ক্লাস হয়েছিল একটা, ছন্দের সম্পর্কে ধারণা, আসলে ছন্দ বিষয়টা কি। আজকে আমরা ছন্দের কিছু প্রসিদ্ধ ছন্দের এক্সাম্পল দেখব। তাহলে আমরা যদি প্রসিদ্ধ ছন্দের রচিত স্তোত্র হোক বা প্রসিদ্ধ ছন্দের রচিত শ্লোক হোক, ওই রকম মানে প্রসিদ্ধ ছন্দগুলোর একটি করে শ্লোক, মানে স্যাম্পল শ্লোক যদি আমরা পড়া শিখতে পারি,
তাহলে পরবর্তীকালে আমরা সেই ছন্দেই রচিত কোনো স্তোত্র বা কোনো কোনো নূতন শ্লোক সেগুলো আমরা পড়তে পারবো। মানে আমাদের আর মানে সুর শৈলী এগুলো জানা থাকলে একটা পার্টিকুলার ছন্দের শ্লোক কেমনভাবে পড়তে হয় তার সুর শৈলী জানা থাকলে আমরা অনায়াসে যে কোনো নতুন স্তোত্র বা নতুন শ্লোক যদি ওই ছন্দের হয় তাহলে আমরা পড়ে ফেলতে পারবো। তো এইরকম আমি প্রসিদ্ধ কিছু ছন্দ আছে, সেই ছন্দগুলোর একটি করে উদাহরণ শ্লোক আমরা পড়া শিখব। আচ্ছা, আমাদের প্রথম কি ছন্দ ছিল? প্রথম কি ছন্দ ছিল মনে আছে? আচ্ছা, ইন্দ্রবজ্র, তাই তো? আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো প্রথম ছন্দ হচ্ছে ইন্দ্রবজ্রা। এখানে মোট মানে একটি করে পাদে অক্ষর সংখ্যা কতগুলি? 11টি, তাই তো? তো মোটামুটি 11টি অক্ষর বিশিষ্ট প্রসিদ্ধ আমরা 3টি ছন্দ দেখব, ইন্দ্রবজ্রা, উপেন্দ্রবজ্রা, উপজাতি। তো এখানে ছন্দগুলো মানে 11টি অক্ষর আছে একটি করে পাদে। এইরকম যে ছন্দগুলো অপ্রসিদ্ধ ছন্দগুলো আছে তাদের মধ্যে এই 3টি, ইন্দ্রবজ্রা, উপেন্দ্রবজ্রা, উপজাতি। কিন্তু এই 3টি ছন্দেরই শ্লোকগুলো পড়ার সুর বা শৈলী মানে কোনো পরিবর্তনটা হয় না। আসলে অক্ষর সংখ্যাটা যখন একটি করে পাদে কম হয়ে যায় তখন মানে লঘু গুরুত্ব ক্রম চেঞ্জ হচ্ছে, মানে হ্রস্ব দীর্ঘটাই চেঞ্জ হচ্ছে। হ্রস্ব দীর্ঘের ক্রমটা চেঞ্জ হয়ে গেলেও মানে পড়ার উপরে খুব একটা এফেক্ট পড়ে না। মানে আমরা ইন্দ্রবজ্রা যেভাবে পড়বো উপেন্দ্রবজ্রাও তাই, উপজাতিও তাই। ঠিক আছে, তো বিগত ক্লাসে যারা ছিলেন না মানে ছন্দের বিষয়টা জানেন না একদম, তাদের ক্ষেত্রে সমস্যা হবে। তো আপনারা আমি প্রত্যেকে সাজেস্ট করবো একবার ইউটিউবের ক্লাসটা একবার দেখে নেবেন, তারপরে যদি বুঝতে না পারেন জিজ্ঞাসা করবেন গ্রুপে। আচ্ছা, তো প্রথম যে শ্লোকটা আছে ইন্দ্রবজ্রা ছন্দের যে উদাহরণ শ্লোক, এটি হচ্ছে অভিজ্ঞান শাকুন্তলম নাটকের শ্লোক। দেখুন, এই শ্লোকটা খুব প্রসিদ্ধ শ্লোক। আচ্ছা, শ্লোকটা আমি পড়ছি, দুবার পড়ছি, প্রত্যেকে শুনুন। আমি প্রত্যেককেই ধরবো, মানে এই শ্লোকগুলো যেগুলো আছে ছন্দের শ্লোকগুলো প্রত্যেককেই আমি ধরবো, প্রত্যেকে মন দিয়ে শুনুন। আর এটা আপনাদের এতেও লাগবে, মানে শ্রীমদ্ ভগবদ গীতা দেখবেন 2য় অধ্যায়ে কিছু ওই 4 লাইনের শ্লোক আছে। মানে আমরা সাধারণত দেখে অভ্যস্ত কি 2 লাইনের শ্লোক, অনুষ্টুপ ছন্দের শ্লোক দেখে অভ্যস্ত গীতাতে। কিন্তু 2য় অধ্যায়ে কিছু শ্লোক আছে যেগুলো দেখবেন 4 লাইনের শ্লোক। মানে আসলে ওগুলো ওই একটি করে পাদে 11টি করে অক্ষর আছে। অনুষ্টুপ ছন্দে আমরা কি দেখেছি, একটি করে পাদে কটি করে অক্ষর? 8টি করে অক্ষর। কিন্তু দেখবেন যেগুলো 4 লাইনের শ্লোক ওগুলোতে দেখবেন গীতাতে কিছু আছে একটি করে পাদে 11টি করে অক্ষর আছে। তো এই শ্লোকগুলো পড়া শিখলে আমরা গীতার ওই শ্লোকগুলোও পড়ে ফেলতে পারবো। আচ্ছা, দেখুন শ্লোকটা দেখুন। অর্থো হি কন্যা পরকীয় এব তামদ্য সম্প্রেষ্য পরিগ্রহীতুঃ জাতো মমায়ং বিশদঃ প্রকামম
प्रत्यर्पितन्यास इवान्तरात्मा। ঠিক আছে, আরেকবার পড়ছি দেখুন। अर्थो हि कन्या परकीय एव तामद्य सम्प्रेष्य परिग्रहीतुः जातो ममायं विशदः प्रकामम् प्रत्यर्पितन्यास इवान्तरात्मा। ঠিক আছে, এটা হচ্ছে এই অভিজ্ঞান শাকুন্তলমের শ্লোক, চতুর্থ অঙ্কের। এটি মানে দেখুন বাংলাটা লেখা আছে, শকুন্তলাকে যখন ওই পতিগৃহে মানে পাঠানো হচ্ছে সেই সময় শকুন্তলা যিনি পালিত পিতা কর্ণমুনি তিনি এই কথাটা বলছেন যে কন্যা হচ্ছে প্রকৃতপক্ষে পরের সম্পদ, গচ্ছিত ধন পরিশোধ করে যেমন চিন্তামুক্ত হওয়া যায় ঠিক তেমন শকুন্তলাকে স্বামীর গৃহে পাঠিয়ে আমি চিন্তামুক্ত হলাম। ঠিক আছে, আচ্ছা এখানে তো মানে সংস্কৃতের তো অনেক কয়েকজন আছেন। আচ্ছা দেখবেন ওই স্বপ্ন বাসবদত্তম নাটকে ওখানে একটা কথা আছে না যে এই দুঃখম ন্যাসস্য রক্ষণম, তাই তো? অর্পিতা ম্যাডাম জানবেন অবশ্যই, দুঃখম ন্যাসস্য রক্ষণম, তাই তো? একটা কথা আছে, অর্থাৎ ন্যাসের রক্ষা করা বা পালন করা অত্যন্ত কষ্টকর। ন্যাস বলতে কি? ন্যাস বলতে হচ্ছে ধরুন এমনটা যে কেউ মানে জিনিসটা আসলে অন্যের, সে শুধু দেখাশোনা করার জন্য একটা নির্দিষ্ট সময় ধরে কারো কাছে রেখে দিয়েছে, গচ্ছিত রেখে দিয়েছে, সে সময় হলে নিয়ে চলে যাবে। তাহলে একজন শুধু কি তার দেখাশোনা করবে আর কিছু না। তো ওগুলোকে ন্যাস বলা হয়। তো সেই রকম কন্যাও ঠিক ওই ন্যাসের মতোই, আসলে পরের সম্পদ, মানে পিতা মাতা নিজের বাড়িতে তাকে একটা সময় পর্যন্ত রক্ষা করছে, পালন করছে, সেই রকম একটা ধারণার উপরে ভিত্তি করে শ্লোকটা। ঠিক আছে, দেখুন আরেকবার পড়ছি, তাহলে তারপরে প্রত্যেকে বলবেন। अर्थो हि कन्या परकीय एव तामद्य सम्प्रेष्य परिग्रहीतुः जातो ममायं विशदः प्रकामम् प्रत्यर्पितन्यास इवान्तरात्मा। ঠিক আছে, আচ্ছা প্রথমে অর্পিতা ম্যাডাম। স্যার, হ্যাঁ বলুন। অর্থৈ কন্যা কিয় এব তামদ্য সম্প্রেষ্য পরিগ্রহীতু ইয়াতো মমায়ং বিশ্বপ্রকামম পুত্রর্পিতন্যাস ইবান্তরাত্মা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি সবাইকে ধরছি না, অনেকগুলো তো কয়েকটা ছন্দ আছে, তো কয়েকজন করে মানে কয়েকজন করে করে ধরছি, অন্যান্য ছন্দগুলো ধরে ধরে আমরা যাবো এক এক করে। আচ্ছা তারপরে জুলি ম্যাডাম বলুন। হ্যাঁ স্যার। अर्थो हि कन्या परकीय एव तामद्य सम्प्रेष्य परिग्रहीतु जातो मया विशकाम আপনার হয়তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, সাউন্ড ঠিকঠাক আসছে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা নেক্সট সেজতি ম্যাডাম। হ্যাঁ স্যার। अर्थो हि कन्या परकीय एव तामद्य
तामद्य सम्प्रेष्य परग्रहीतुः जातो मयामं विशदं जातो मयामं विशदः प्रकामं प्रत्यर्पितन्यास इवान्तरात्मा। আচ্ছা, ওটা মমায়ম মম, ঠিক আছে, আচ্ছা মম অয়ম মমায়ম। আচ্ছা, নেক্সট সুস্মিতা ম্যাডাম, সুস্মিতা ওঝা। অর্থো হি কন্যা পরকীয় এব তমদ্দোষ সম্প্রেষ্য পরগৃহীতুঃ জাতো মামায়ম বিশদঃ প্রকামম প্রত্যার্পিতন্যাস ইবান্তরাত্মা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে উপেন্দ্র বাজরা। দেখুন, ইন্দ্র বাজরা, উপেন্দ্র বাজরা আর উপজাতি, উপজাতিটা এখানে নেই যদিও। এই এইগুলো সবগুলোই একটি করে পাদে 11টি করে অক্ষর সংখ্যা। তো এইগুলো এই জন্য মানে ছন্দ চেঞ্জ হয়ে গেলেও মানে পড়ার শৈলীটা একই রকমই থাকে। যেমন দেখুন, উপেন্দ্র বাজরা একই রকমই, যেমনটা বললাম, গুরু নহত্বা হি মহানুভাবান শ্রেয়ো ভোক্তুম ভৈক্ষ্যমপিহ লোকে হত্বার্থকামাংস্তু গুরুনিহৈব ভুঞ্জীয় ভোগান রুধিরপ্রদিগ্ধান। কোনো চেঞ্জ পাওয়া গেল কি ইন্দ্র বাজরা উপেন্দ্র বাজরা শ্লোকের মধ্যে, মানে পড়ার শৈলীতে? কিছু পাওয়া গেল? কোনো চেঞ্জ পাওয়া গেছে কি? একই রকমই। যেহেতু যখন দেখবেন একটি করে পাদে অক্ষর সংখ্যাটা কম, মানে সেখানে ছন্দ চেঞ্জ হলেও পড়ার শৈলীটা খুব একটা চেঞ্জ হয় না। আচ্ছা, এরপরে কি ছন্দ আছে? বংশস্থ, তাই তো? বংশস্থ ছন্দে অক্ষর সংখ্যা কত? 12টি। একটি করে পাদে অক্ষর সংখ্যা কত? 12টি। আর অক্ষর যে ক্রম, কিরকম ক্রম আছে? জগন, তগন, জগন, রগন। এটিও তাই, বংশস্থ শ্লোক ছন্দের শ্লোকও একই রকম ভাবেই পড়া হয়, যেমন আমরা ইন্দ্র বাজরাটা পড়লাম। দেখুন এখানে যেটা আছে, এটা হচ্ছে শিশুপালবধ মহাকাব্যের মঙ্গল শ্লোক। শ্রিয়ঃপতি শ্রীমতি শাসিতুং জগৎ জগন্নিবাসো বসুদেব সদ্মনি वसन्तदर्शावतरन्तमम्बरात् হিরণ্যগর্ভাঙ্গভুবম মুনিম হরিঃ। এখন একই রকমই বলা হচ্ছে, শ্রিয়ঃপতি শ্রীমতি শাসিতুং জগৎ জগন্নিবাসো বসুদেব সদ্মনি वसन्तदर्शावतरन्तमम्बरात् হিরণ্যগর্ভাঙ্গভুবম মুনিম হরিঃ। আচ্ছা, এই শ্লোকটা কয়েকজন বলুন। আচ্ছা, সুস্মিতা ম্যাডাম, মানে সুস্মিতা চক্রবর্তী ম্যাডাম। শ্রিয়ঃপতি শ্রীমতি। দেখুন ম্যাডাম, ওখানে কি করবো আমরা, ওই প্রতি বিসর্গ আছে তো, তারপরে তালব্যস্য আছে, তাহলে যেমনটা আমরা করি না, ওম শান্তি শান্তি শান্তি, সেরকমই বিসর্গের জায়গায় তালব্যস্য করবো আমরা। হ্যাঁ, শ্রিয়ঃপতি শ্রী। শ্রিয়ঃপতি শ্রীমতি শাসিতুং জগৎ জগন্নিবাসো বসুদেব সদ্মনি वसन्तदर्शावतरन्तमम्बरात्
हिरण्यगर्भाङ्गभुवं मुनिं हरिः। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট সায়ন্তন বাবু। श्रियः भवति श्रीमती शासितुं जगत् দেখুন जगन्निवास শ্রীয়পতি শ্রী শ্রী দীর্ঘ করে দিলে কোনো সমস্যা হবে না। দেখুন ওটা যদি একটু মানে তাড়াহুড়ো করে হ্রস্ব করতে যান তাহলেই পুরো মানে ওই মনে হচ্ছে যেন ভুলভাল পড়া হচ্ছে, ওটা বোঝা যাচ্ছে স্পষ্ট। দেখুন শ্রীয়পতি শ্রীমতি শাসিতুং জগৎ, দেখুন শ্রীটা দীর্ঘটা টানলে সব ঠিক হয়ে যাবে। পড়ুন। श्रियः भवति श्रीमती शासितुं जगत् जगन्निवास वसुदेव सद्मनि वसन्ददर्शावतरन्तमम्बरात् हिरण्यगर्भाङ्गभुवं मुनिं हरिः। আচ্ছা, বেশ। আচ্ছা, নেক্সট চন্দনা ম্যাডাম। হ্যাঁ স্যার। বলুন। শ্রিয়পতি শ্রীমতি শাসিতুং জগৎ জগন্নিবাস বসুদেব সদ্মনি বসন্ত দর্শাবতরন্তমম্বরাৎ হিরণ্যগর্ভাঙ্গভুবং মুনিং হরি। আচ্ছা, বেশ, ঠিক আছে। আচ্ছা, দেখুন এটা হচ্ছে এই শিশুপাল বধের মঙ্গল শ্লোক। অর্থটা দেখুন, লক্ষ্মীপতি, শ্রীয়পতি বলতে শ্রী বলতে লক্ষ্মী, তার পতি লক্ষ্মী, দেবী লক্ষ্মীর পতি, সমস্ত জগতের নিবাস অর্থাৎ আধার ভগবান বিষ্ণু জগৎকে শাসন করার জন্য বসুদেবের গৃহে নিবাস করছিলেন। ওই সময় আকাশ থেকে ব্রহ্মার পুত্র নারদকে অবতরণ করতে দেখলেন। ঠিক আছে, মানে শিশুপাল বধ মহাকাব্য এভাবেই শুরু হচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের গেল হচ্ছে বংশস্থ ছন্দ গেল। বংশস্থ ছন্দে কটি অক্ষর? একটি করে পাদে কটি অক্ষর? 12টি। ঠিক আছে, বেশ। এরপরে কি ছন্দ আছে? কি ছন্দ আছে? নামটা কি আছে? মালিনী। মালিনী। ঠিক আছে। আচ্ছা, মালিনী ছন্দে অক্ষর সংখ্যা কত একটি করে পাদে? 15টি। 15টি। আচ্ছা, অক্ষর ক্রমটা কেমন আছে? নগণ, নগণ, মগণ, ইয়গণ, ইয়গণ। আচ্ছা, আপনাদেরকে একটা ওই যখন বিগত ক্লাসে ছন্দের টেকনিক্যাল টার্ম অর্থাৎ পারিভাষিক কিছু শব্দ যখন আমাদের বলা হচ্ছিল তখন একটা শব্দ এসেছিল জ্যোতি, তাই তো? জ্যোতি বলতে আমরা বাংলাতে কি বুঝি? ছেদ, তাই তো? কোথায় থামা হয়। জ্যোতি বলতে দাড়ি, ছেদ এগুলোকে বোঝায়। এবারে শ্লোকের উচ্চারণের ক্ষেত্রে তো আর দাড়ি এরকম না, ওখানে মানে জ্যোতি বলতে আমরা কোথায় বলতে বলতে কোথায় থামবো, ওই ছন্দের শ্লোক বলার সময় কোথায় থামবো মানে কত নম্বর অক্ষরে গিয়ে থামতে হবে, এইটা হচ্ছে ওখানে জ্যোতি ছন্দের ক্ষেত্রে। তা কোথায় কোথায় থামতে হবে দেখুন, অষ্টম অক্ষরে তারপর সপ্তম অক্ষরে। অর্থাৎ এটা তো একটা খুব মানে সাধারণ জিনিস যে প্রত্যেকটি পাদের শেষে গিয়ে থামাটা, এটা সব ছন্দের ক্ষেত্রেই হবে, প্রত্যেকটা পাদের শেষে থামছি। কিন্তু এখানে যেহেতু অক্ষর সংখ্যাটা 15 হয়ে গেছে, তাই না? যেমন আমরা অনুষ্ঠুপ ছন্দে কি করছিলাম, একটি করে পাদে অক্ষর সংখ্যা কত ছিল? 8টি। আমরা একেবারে পাদের শেষে গিয়ে থামছি, তাই তো? ওখানে অর্থাৎ 8 নম্বর অক্ষরে গিয়ে থামছি। এখন মালিনী ছন্দের ক্ষেত্রে একটি করে পাদেই অক্ষর সংখ্যা কত হয়ে গেছে? 8-এর ডবল হয়ে গেছে, তাই তো? 15টা হয়ে গেছে। তাহলে মাঝখানে কোথাও না কোথাও একবার থামতে হবে, তাই তো? সেটা কোথায় থামবো? 8 নম্বর অক্ষরেই থামছি আমরা। তাহলে একটি করে পাদের মোট 15টি অক্ষর আছে, সেখানে 8 নম্বর অক্ষরে থামা হচ্ছে,
তারপর 8 নম্বর অক্ষরের পরে সপ্তম অক্ষরে বলতে 8-এর পর থেকে 7 কাউন্ট করলে কোথায় দাঁড়াচ্ছে? 15। তাহলে আমরা 8 নম্বর অক্ষরে থামছি আর পাদের শেষে গিয়ে থামছি। কেমন? বোঝা গেছে? শ্লোক পড়লে ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন, আচ্ছা, এই যে শ্লোকটা আছে এটা অভিজ্ঞান শাকুন্তলামেরই শ্লোক। দেখুন, এই শ্লোকটাতে কত অক্ষর আছে দেখুন তো, মোট কতগুলি অক্ষর আছে? কি একজন কাউন্ট করুন। স্পিকার অন করুন, স্পিকার অন করে কাউন্ট করে করে বলুন কতগুলো অক্ষর আছে দেখুন। 16টা আছে। 16টা না, 15টা আছে। আচ্ছা আচ্ছা। 15টা। ঠিক আছে, তাহলে 15টা অক্ষর। তাহলে 8 নম্বর অক্ষর কোথায় হচ্ছে? বানাহা। বানাহা। ঠিক, তাহলে আমরা ওখানে একবার থামবো আর একেবারে পাদের শেষে গিয়ে থামবো। নখলু নখলু বানাহা ওখানে থামবো আর সন্নিপাত্যমস্মিন এখানে থামবো। ঠিক আছে, দেখুন আমি শ্লোকটা পড়ছি। এটা একটু মানে যেহেতু অক্ষর সংখ্যাটা যত বাড়বে তত শ্লোক পড়ার শৈলী, সুর সবকিছু পরিবর্তন হবে। মালিনী ছন্দের ক্ষেত্রেও তাই পরিবর্তনটা হবে। দেখুন, নখলু নখলু বানাহা সন্নিপাত্যমস্মিন মৃদুনি মৃগ শরীরে তুলরাশা বিভাগ্নিঃ ववत हरिणकानां जीवितं चातिलोलं क्वच निशितनिपाता বজ্রসারাশরাস্তে। ঠিক আছে, এটা পুরোপুরি চেঞ্জ, তাই তো? আগেরগুলোর থেকে পুরোপুরি আলাদা একেবারে। দেখুন আরেকবার পড়ছি, দেখুন নখলু নখলু বানাহা সন্নিপাত্যমস্মিন মৃদুনি মৃগ শরীরে তুলরাশা বিভাগ্নিঃ क्वबत हरिणकानां जीवितं चातिलोलं क्वच निशितनिपाता বজ্রসারাশরাস্তে। ঠিক আছে, এরপরে তাহলে মানে প্রত্যেকে এবারে বলবেন। একবার পড়বেন? আচ্ছা ঠিক আছে, আর একবার বলছি। দেখুন, আচ্ছা প্রত্যেকে এক কাজ করুন, আমার সাথে সাথে আপনারা মানে যেমন মিউট করে আছেন মিউটই থাক, মিউট করা অবস্থাতেই নিজেরাই বলুন, আমার সাথে সাথে বলুন একবার দুবার, তাহলে ঠিক হয়ে যাবে। চলুন, নখলু নখলু বানাহা সন্নিপাত্যমস্মিন মৃদুনি মৃগ শরীরে তুলরাশা বিভাগ্নিঃ क्वबत हरिणकानां जीवितं चातिलोलं क्वच निशितनिपाता বজ্রসারাশরাস্তে। ঠিক আছে, আচ্ছা তো প্রথমে হচ্ছে আমাদের, আচ্ছা সুনীত বাবু বলুন। সুনীত বাবু বলুন, কোনো সমস্যা থাকলে বলুন। স্যার যেটা ওই কয় বয় আছে ওটা কি ব উচ্চারণ হচ্ছে স্যার? না ওটা, হ্যাঁ কয় বয় মানে কেমন উচ্চারণটা কেমন হবে? কুয়া, তাই তো? ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে বেশ। আচ্ছা প্রথমে সোহিনী ম্যাডাম বলুন। নখলু নখলু বানাহা সন্নিপাত্যমস্মিন মৃদুনি মৃগ শরীরে তুলরাশা বিভাগ্নিঃ क्वबत हरिणकानां जीवितं चलिलेलं क्वच निशितनिपाता বজ্রসারাশরাস্তে।
আচ্ছা আচ্ছা, নেক্সট সংযুক্তা ম্যাডাম। হ্যাঁ স্যার। न खलु बाणः सन्निपात्योऽयमस्मिन् मृदुनि मृगशरीरे तुलराशाविवाग्निः क्व बत हरिणकाणां जीवितं च तिलोलं क्व च निशितनिपाता বজ্রসারস্বরাস্তে। আচ্ছা, বাহ, খুব সুন্দর। নেক্সট আচ্ছা, সুনীত বাবু বলুন। নখলু বানঃ সন্নিপাতেয়মস্মিन् মৃদুনিমিগ শরীরে তুলরাশা বিভাগ্নিঃ অবত হরিণ কানম জীবিতম চাতিলোলম কচ নিশীত নিপাত বজ্রসারাস্বরাস্তে। আচ্ছা, নেক্সট সুস্মিতা ম্যাডাম, মানে সুস্মিতা ওঝা। সুস্মিতা ওঝা ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম পড়ছি। বলুন। নখলু বানঃ সন্নিপাতয়স্মিন। আচ্ছা, ওটা ওরকম না। দেখুন, সন্নিপাত্যই ইয়ামাসমিন, মানে ইয়া আছে একটা মাঝখানে, ইয়ামাসমিন, সন্নিপাত্যই ইয়ামাসমিন। সন্নিপাতয়স্মিন। বলুন। নখলু বানঃ সন্নিপাতয়স্মিন মৃদুনি মৃগশরীরে তুলরাশি বিভাগ্নিঃ। ওটা কুয়াবাতা, ঠিক আছে না, কয়বাই আছে, তাহলে কুয়াবাতা। হরিণকানাম জীবিতম হ্যাঁ বলুন। ভবত হরিণকানাম জীবিতম চাতিলো। জীবিতম চাতিলোলম। জীবিতম চাতিলোলম क्वच निशित निपाता वज्रसारास्ते। সারাস্তে। ঠিক আছে ম্যাডাম, একটু অভ্যাস করতে হবে এটা। নেক্সট সুস্মিতা চক্রবর্তী ম্যাডাম বলুন। নখলু বানঃ সন্নিপাত্যোऽয়মস্মিन् মৃদুনি মৃগশরীরে তুলরাশাবিভাগ্নিः क्वबत हरिणकानां जीवितं चातिलोलं क्वच निशितनिपाता वज्रसाराश्चरास्ते। আচ্ছা, বাহ। নেক্সট সেজতি ম্যাডাম। নখলু বাণঃ সন্নিপাত্যয়মস্মিन् মৃদুনি মৃগশরীরে তুলরাশাবিভাগ্নিঃ क्व बत हरिणकाणां जीवितं चातिलोलं क्व च निशितनिपाता वज्रसाराशरास्ते। বাহ। নেক্সট পারমিতা ম্যাডাম।
হ্যাঁ স্যার। বলুন। নখলু বাণः সন্নিপাতয়ামস্মিन् মৃদুনি মৃগশরীরে তুলরাশা বিবাগ্নিः কবত হরিণকানম জীবিতম চাতিলোলম কচনিশিত নিপাতা বজ্রসারাশরাস্তে। ঠিক আছে, নেক্সট জুলি ম্যাডাম। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা স্যার যাচ্ছে ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। নখলু নখলু বাণः সন্নিপাতয়ামস্মিन् মৃদুনি মৃগশরীরে তুলরাশা বিবাগ্নিः কবত হরিণকানাম জীবিতম চাতিলোলম কচনিশিত নিপাতা বজ্রসারাসরাস্তে। আচ্ছা, নেক্সট চন্দনা ম্যাডাম। হ্যাঁ স্যার। নখলু নখলু বাণः সন্নিপাতয়ামস্মিन् মৃদুনি মৃগশরীরে তুলরাশা বিবাগ্নিः কবত হরিণকানম জীবিতম চাতিলোলম কচনিশিত নিপাতা বজ্রসারাসরাস্তে। আচ্ছা, বেশ। অর্পিতা ম্যাডাম। নখলু নখলু বাণः সন্নিপাতয়ামস্মিन् মৃদুনি মৃগশরীরে তুলরাশা বিবাগ্নিः কবত হরিণকানম জীবিতম চাতিলোলম কচনিশিত নিপাতা বজ্রসারাসরাস্তে। আচ্ছা, বেশ, ঠিক আছে। আচ্ছা, এই শ্লোকটা দেখুন, এই শ্লোকটাও ওই অভিজ্ঞান শাকুন্তলামের এই শ্লোক। অর্থটা দেখুন, মানে আমরা দেখি যে প্রথম অঙ্কেই তো এরকম মানে মানে ঘটনাটা এরকম যে রাজা দুষ্যন্ত এখন ওই কর্ণমণির আশ্রমে প্রবেশ করেছেন একটা হরিণ শিকারের উদ্দেশ্যে। তো সেখানে যখন তিনি ওই হরিণের পিছনে ধাওয়া করছেন, সেই মুহূর্তে ওই আশ্রমেরই একজন মুনি, বৈখানস এই নামের একজন ঋষি বা মুনি, তিনি রাজা দুষ্যন্তকে তিনি যেন হরিণ যাতে না হত্যা করেন তার জন্য উপদেশ দিচ্ছেন। তিনি কি বলছেন যে নখলু নখলু বাণः সন্নিপাতয়ামস্মিन्, মানে এই হরিণের শরীরে বাণ নিক্ষেপ করাটা উচিত না। কেন না, ওটা উপমার সাহায্যে বলছেন যে এই কোমল হরিণের দেহ আর কোথায় হচ্ছে আপনার অগ্নিতুল্য বাণ, মানে আপনার অগ্নিতুল্য বাণের নিক্ষেপ করার জন্য এই তার আধার বা আশ্রয় এই হরিণের দেহটা হতে পারে না। হরিণের দেহ অত্যন্ত কোমল আর আপনার বাণ অত্যন্ত কঠোর। অর্থাৎ মানে মানে জিনিসটা এরকম যে লড়াইটা সমানে সমানে হোক, কঠিন বাণের সাথে লড়াইটা বা কঠিন বাণের নিক্ষেপটা কঠিন কোনো জায়গাতেই হোক, হরিণের কোমল দেহে না। এইরকম একটা মানে ধারণাকে আশ্রয় করে এই শ্লোক। এই কোমল হরিণের দেহে আপনার বাণ আগুনের তুল্য, কোথায় হরিণের কোমল দেহ আর কোথায় আপনার সুতীক্ষ্ণ বজ্রের মতো কঠিন বাণ। ঠিক আছে, তো এইভাবে উপমার সাহায্যে বিষয়টা তিনি যেন হরিণ না হত্যা করেন তার জন্য উপদেশ দিয়েছেন। আচ্ছা, এরপরে কি শ্লোক আছে, মানে কি ছন্দ আছে? মন্দাক্রান্ত, তাই তো, খুব প্রসিদ্ধ ছন্দ। মন্দাক্রান্ত ছন্দে রচিত একটি কাব্য নাম অনেকেই জানেন, মেঘদূত। মেঘদূত। ঠিক আছে,
তো আমরা জানি মেঘদূত কালিদাসের একটি অত্যন্ত বিখ্যাত কাব্য, খণ্ডকাব্য। তো সেখানে পুরো কাব্যটি মন্দাক্রান্তা ছন্দে রচিত। আচ্ছা, মন্দাক্রান্তা ছন্দে অক্ষর সংখ্যা কতগুলি আছে? 17টি, তাই তো? মালিনী ছন্দে আমরা দেখেছি 15টি, এখানে দেখছি কত? 17। আর অক্ষরের ক্রমটি কেমন আছে? মগন, ভগন, নগন, তগন, তগন এবং 2টি গুরুবর্ণ, তাই তো? 17টি অক্ষর মানে আমরা কটি গণ পেতে পারি? 5টি। 17 ডিভাইডেড বাই 3 কত পাবো আমরা? ভাগফল পাচ্ছি 5, ভাগশেষ 2। তাহলে ভাগফল যা পাবো সেটা হচ্ছে আমাদের গণের সংখ্যা, আর ভাগশেষ যেটা পাবো সেটি হচ্ছে আমাদের অক্ষর সংখ্যা, তাই তো? তাহলে 5টি গণ আর 2টি অক্ষর। আর যেমনটা আমরা মালিনী ছন্দের ক্ষেত্রে দেখেছি, অক্ষর সংখ্যা একটি পাদে বেশি বলে মাঝখানে আমাদের থামতে হচ্ছিল, মানে মাঝখানে যতি হচ্ছিল। 8 নম্বর অক্ষরে যতি হচ্ছিল আর পাদের শেষে। এখানেও তাই, পাদের শেষে তো যতি হবেই, মানে থামাটা হবেই, এবং মাঝখানেও 2 জায়গাতে থামতে হবে। কোথায় কোথায়? চতুর্থ আর ষষ্ঠ। চতুর্থ ষষ্ঠ বলতে এরকম না, 4 নম্বর 6 নম্বর এরকম না, 4-এর পর থেকে 6 গুনতে হবে। তাহলে কত নম্বরে যাবে? 10 নম্বর অক্ষরে, ঠিক আছে? তাহলে প্রথম হচ্ছে স্টপ 4 নম্বর অক্ষরে, সেকেন্ড স্টপ 10 নম্বর অক্ষরে, আর লাস্ট স্টপ একেবারে পাদের শেষে, মানে 17 নম্বর অক্ষরে, ঠিক আছে? তাহলে 4, 10, 17 বোঝা গেছে? আচ্ছা, এবারে এখানে মেঘদূতের প্রথম শ্লোকটাই আছে, উদাহরণ হিসেবে প্রথম শ্লোকটাই দেওয়া হয়েছে। আচ্ছা, দেখুন এখানে কতগুলো অক্ষর আছে দেখুন একবার, কেউ একজন কাউন্ট করুন। বলুন কতগুলো অক্ষর হচ্ছে বলুন, প্রথম লাইনটাতে বলুন। 17টা। আচ্ছা, 17টা কিভাবে হলো একটু বলুন, পরপর অক্ষরগুলো মানে বলে বলে যান। স্যার, ক তালবস্য চয় হর্ষইকার, কয়াকার দন্তেন্য তয় আকার, বয় আচ্ছা, হর্ষইকার র কথা হলো হ। তাহলে ক একটা, তাই তো? ক, হ্যাঁ। ই, ত, 3টে, তাই তো? স্টিক। হ্যাঁ। আচ্ছা, তারপরে? না স্যার, ক চি কা। আচ্ছা, তাহলে ক একটা, চিত একটা, তাই তো? চিত একটা আর কা। আচ্ছা, ঠিক আছে, মানে কশ্চিত 2টো আছে এখানে, ঠিক আছে। তারপরে? তারপরে কান্তা বিরহ গুরুণা স্বাধিকারাৎ, তারপরে প্রমত্তঃ। ঠিক আছে, তাহলে থামতে হবে কোথায় কোথায়? প্রথম 4 নম্বর অক্ষরে, মানে কশ্চিৎ কান্তা 4 নম্বর অক্ষরে গিয়ে থামছি। তারপরে 10 নম্বর অক্ষরে, মানে কশ্চিৎ কান্তা 4, বিরাহ গুরুনা 6, তাহলে গুরুনা এখানে থামতে হবে। তারপরে স্বাধিকারাৎ প্রমত্তঃ এখানে থামতে হবে, ঠিক আছে? দেখুন শ্লোকটা পড়ছি, দেখুন। কশ্চিৎ কান্তা বিরহ গুরুণা স্বাধিকারাৎ প্রমত্তঃ শাপেনাস্तं গমিতমহিমা বর্ষভোগ্যেন ভর্তুঃ यक्षश्चक्रे जनकतनया स्नानपुण्योदकेषु स्निग्धच्छाया तरुषु वसतिं রামগিরিয়াশ্রমেষু। ঠিক আছে, আরেকবার পড়ছি, প্রত্যেকে ওই যাতে ঠিকঠাক সুরে শৈলীতে পড়া যায়, প্রত্যেকে মিউট করে অভ্যাস করুন আমার সাথে সাথে। চলুন। কশ্চিৎ কান্তা বিরহ গুরুণা
स्वाधिकारात् प्रमत्तः शापेनास्तं गमितमहिमा वर्षभोग्येन भर्तुः यक्षश्चक्रे जनकतनया स्नानपुण्योदकेषु स्निग्धच्छाया तरुषु वसतिं रामगिर्याश्रमेषु। আচ্ছা আচ্ছা, মেঘদূতের ঘটনা তো প্রত্যেকে জানেন, তাই তো? মোটামুটি অনেকেই জানেন ঘটনাটা কি। ওটা আমরা প্রথম শ্লোকে দেখছি। প্রথম শ্লোকের অর্থ জানলেই মোটামুটি বিষয়টা একটা আন্দাজ করা যায়। আচ্ছা, প্রত্যেককে এটা পড়তে হবে এবারে প্রথম থেকে। আচ্ছা, প্রথমে কে পড়বেন? স্যার পড়বো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম পড়ুন। कश्चित् कान्ता विरहगुरुणा स्वाधिकारात् प्रमत्तः शापेनास्तं गमितमहिमा वर्षभगेन भर्तुः यक्षश्चक्रे जनकतनया श्रानपुण्यादकेषु स्निग्धच्छाया तरुषु वसतिं रामगिर्याश्रमेषु। আচ্ছা, বাহ। নেক্সট কে পড়বেন? পড়বো স্যার? হ্যাঁ হ্যাঁ পড়ুন। कश्चित् कान्ता विरहगुरुणा साधिकारात् प्रमत्तः शापेनास्तं गमितमहिमा वर्षभोगेन भर्तुः यक्षश्चक्रे जनकतनया स्नानपूर्णोदकेषु स्निग्धच्छाया तरुषु वसतिं রামগির্যাশ্রমেষু। আচ্ছা, বেশ, ঠিক আছে। নেক্সট সুনীত বাবু, হ্যাঁ বলুন। কশ্চিৎ কান্তা বিরহ গুরুণা সাধিকারাৎ প্রমত্তঃ শাপেনাস্तं গমিতমহিমা বর্ষভোগেন ভর্তুঃ যক্ষশ্চক্রে জনকতনয়া স্নানপূর্ণোদকেষু স্নিগ্ধচ্ছায়া তরুষ বসতিম রামগির্যাশ্রমেষু।
স্যার কোনো আওয়াজ আসছে না তো? আচ্ছা, শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সুনীল বাবু আরেকবার বলুন। আহ, কশ্চিৎকান্তা বিরহ গুরুণা সাধিকারত্বমত্তঃ শাপেনাস্तं গমিতমহিমা বর্ষভোগেন ভর্তুঃ যক্ষশ্চক্রে জনকতনয়া স্নানপুণ্যোদকেষু স্নিগ্ধচ্ছায়া তরুষ বসতিম রামগির্যাশ্রমেষু। আচ্ছা বেশ ঠিক আছে। নেক্সট কে বলবেন? সুস্মিতা ম্যাডাম। হ্যাঁ আমি বলবো? হ্যাঁ ম্যাডাম বলুন। कश्चित् कान्ता विरहगुरुणा स्वाधिकारात् प्रमत्तः शापेनास्तं गमितमहिमा वर्षभोग्येन भर्तुः यक्षश्चक्रे जनकतनया स्नानपुण्योद्यकेषु स्निग्धच्छाया तरुषु वसतिं रामगिर्याश्रमेषु। আচ্ছা বাহ। নেক্সট। স্যার আমি চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ বলুন ম্যাডাম। कश्चित् कान्ता विरहगुरुणा स्वाधिकारात् प्रमत्तः शापेनास्तां गमितमहिमा वर्षभोग्येन भर्तुः यक्षश्चक्रे जनकतनया स्नानपुण्योदकेषु स्निग्धच्छाया तरुषवसतिं रामगिर्याश्रमेषु। বাহ। নেক্সট। আচ্ছা সবাইকেই বলতে হবে। আচ্ছা সায়ন্তন বাবু বলুন। ऐसा कश्चित् कान्त विरह गुरुणा स्वाधिकारत् प्रमत्तः शापेनास्तं गमितमहिमा वर्षभोग्येन भर्तुः यक्षश्चक्रे जनकतनया स्नानपुण्योदकेषु स्निग्धच्छाया तरुषु वसतिं रामगिर्याश्रमेषु। আচ্ছা বাহ। নেক্সট সংযুক্তা ম্যাডাম। হ্যাঁ স্যার। কশ্চিৎ কান্তা বিরহ গুরুরা, না আমার রয়ের উচ্চারণটা ভুল হয়েছে, স্যার আমি আরেকবার বলছি। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম বলুন। कश्चित् कान्ता विरहगुरुणा स्वाधिकारात् प्रमत्तः शापेनास्तं गमितमहिमा वर्षभोग्येन भर्तुः यक्षश्चक्रे जनकतनया स्नानपुण्योदकेषु स्निग्धच्छाया तरुषु वसतिं रामगिर्याश्रमेषु। আচ্ছা আচ্ছা ম্যাডাম ওই ওই শেষের দু লাইনে দকেশু শ্রমেশু ওগুলো দীর্ঘ আছে, ঠিক আছে? কে মে ওই দীর্ঘগুলো একটু দীর্ঘ করে দেবেন তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক। আচ্ছা নেক্সট চন্দনা ম্যাডাম।
হ্যাঁ স্যার। কশ্চিৎ কান্তা বিরহ করুণা সাধিকারা প্রমত্তঃ শাপেনাস্তাং গমিত মহিমা বর্ষভোগেন ভর্তুঃ যক্ষচক্রে জনকতনয়া স্নানপূর্ণ দকেষু স্নিগ্ধচ্ছায়া তরুষু বসিতং রামগির্জা সমেষু। আচ্ছা, বেশ। নেক্সট অর্পিতা ম্যাডাম। कश्चित् कान्ता विरहगुरुणा स्वाधिकारप्रमत्यः शापेनस्तं गमितमहिमा वर्षभोगेन भर्तुः यक्षश्चक्रे जनकतनया स्नानपुण्योदकेषु स्निग्धच्छाया तरुषु वसतिं রামগিরিয়াশ্রমেষু। আচ্ছা, বেশ, ঠিক আছে। আচ্ছা, এখানে এই শ্লোকের অর্থটা আছে, একটু দেখে নিন। আমরা প্রত্যেকেই মানে ঘটনাটা জানি যে ওখানে একজন যক্ষ নিজের মানে কার্যে অবহেলা করার জন্য, অমনোযোগের জন্য কুবের তাকে শাপ দেন যে 1 বৎসর ব্যাপী তাকে ওই স্ত্রীকে ছেড়ে দিয়ে রামগিরি আশ্রমে বাস করতে হবে। তো সেখানে ওই রামগিরি আশ্রমে যখন বাস করতে হবে, এই বিষয়টাকেই মোটামুটি প্রথম শ্লোকে বলা হয়েছে। নিজ কার্যে অমনোযোগের জন্য কোনো এক যক্ষ কুবেরের শাপগ্রস্ত হয়। কান্তা বিরহে দুঃসহ 1 বৎসর ভোগ্য ওই শাপের ফলে মহিমা ক্ষুণ্ণ হয়ে সেই যক্ষ রামগিরি আশ্রমে বাস করতে থাকলো। রামগিরি আশ্রম স্নিগ্ধ ছায়া তরুময় এবং আশ্রমের জল জনকতনয়ার স্নানের জন্য পবিত্র। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো? মন্দাক্রান্তা হলো, তাই তো? আচ্ছা, এরপরে যে ছন্দটি দেখবো সেটি হচ্ছে শিখরিণী ছন্দ। শিখরিণী ছন্দ কতগুলো অক্ষর আছে? 17টি। 17টি অক্ষর আছে। মন্দাক্রান্তা ছন্দে কতগুলি অক্ষর ছিল? 17টি অক্ষরই ছিল, তাই তো? হ্যাঁ, ওখানেও 17। খেয়াল করে দেখবেন, যেমন ইন্দ্রবজ্রা, উপেন্দ্রবজ্রা, বংশস্থ, এগুলো এই ছন্দগুলিতে একটি করে পাদে অক্ষরের সংখ্যাটা ওই 11টি 12টি এরকম ছিল। তো যখন দেখবেন অক্ষরের সংখ্যাটা কম হয়, মানে ছন্দ যদিও মানে চেঞ্জ হয়ে যায়, অক্ষরের সংখ্যা যদি 11 12 এইরকম থাকে, মানে কম অক্ষর বিশিষ্ট যখন ছন্দ হবে, তখন কিন্তু ছন্দ চেঞ্জ হয়ে গেলেও, ছন্দ চেঞ্জ হচ্ছে মানে কি হচ্ছে? অক্ষরের ক্রম চেঞ্জ হচ্ছে। অক্ষরের ক্রম চেঞ্জ হওয়া মানে কি চেঞ্জ হওয়া? ওই হ্রস্ব দীর্ঘ চেঞ্জ হয়ে যাওয়া। তো সেটার পরিবর্তন ঘটলেও শ্লোকটা পড়ার ক্ষেত্রে কোনো পরিবর্তন ঘটে না। কেন? না, অক্ষর সংখ্যাটা কম বলে। কিন্তু অক্ষর সংখ্যা যখন বাড়বে, তখন কিন্তু হ্রস্ব দীর্ঘের ক্রম চেঞ্জ হয়ে গেলে, অর্থাৎ অক্ষরের ক্রম যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে দেখবেন পড়ার শৈলী পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। আমরা যেমন মন্দাক্রান্তা ছন্দের শ্লোকটা ঠিক যেভাবে পড়েছি, শিখরিণী ছন্দ মানে কোনো মিল পাওয়া যাবে না। অক্ষর সংখ্যা কিন্তু কতগুলো? 17টিই আছে। দেখুন তাহলে ওখানে কতগুলো অক্ষর আছে? 17টি অক্ষর। অক্ষরের ক্রম কি আছে? যগন, মগন, নগন, সগন, ভগন, তারপরে একটি লঘু বর্ণ, একটি গুরু বর্ণ। আর বিরাম বা জ্যোতি কোথায় কোথায় হবে? 6 নম্বর অক্ষরে প্রথম বিরাম, দ্বিতীয় বিরাম একাদশ অক্ষর বলতে 6-এর পর থেকে 11, অর্থাৎ 6 + 11 17, অর্থাৎ 6 নম্বর অক্ষরে প্রথম বিরাম, আর একেবারে পাদের শেষে লাস্ট বিরাম। ঠিক আছে, তাহলে দেখুন প্রথম যে শ্লোকটা, যেটা আমাদের উদাহরণ শ্লোক যেটি রয়েছে, এখানে কতগুলি অক্ষর আছে একটু কাউন্ট করে দেখুন।
কেউ একজন মানে বলে যান, একজন কেউ আনমিউট করুন, করে বলুন, পরপর অক্ষরগুলো বলে বলে যান। সতেরোটা আছে। পরপর বলে যান ম্যাডাম অক্ষরগুলো। হ্যাঁ, জ একটা, দ মানে লয়কার লো, কয়কারে, তারপরে চারটে হলো দন্তস্বয় দীর্ঘ, তারপরে সূক্ষ্ম আর কি, এটা একটা, ব্র একটা, জ তয়রসি তিনটে হলো, সহসা তিনটে, আর তদ্বি দুটো, মূলতা মিলে তিনটে হলো। ঠিক আছে, তাহলে 17টি অক্ষর। বিরাম কোথায় হ্যাঁ, কোথায় হচ্ছে? 6 নম্বর অক্ষরে প্রথম বিরাম, তাহলে কোথায় বিরাম করবো? সূক্ষ্ম। তারপরে একেবারে শেষে। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা দেখুন তাহলে শ্লোকটা পড়ছি, তাহলে ওইভাবে তাহলে আমাদের বিরাম বা জ্যোতি ওইভাবে হবে। দেখুন, यदा लोके सूक्ष्मं व्रजति सहसा तद्विपुलताम् यदद्धाविच्छिन्नं भवति कृतसन्धानमिव तत् प्रकृत्या यद्वक्रम् तदपि समरेखन्नयनयोः न मे दूरे किञ्चित् क्षणमपि न पार्श्वे रथजवा। দেখুন কোনো মিল পাওয়া গেল পড়ার ক্ষেত্রে, মানে মন্দাক্রান্ত আর শিখরিণী, যেমনটা আমরা ইন্দ্রবাজরা, উপেন্দ্রবাজরা, বংশস্থ ঠিক একই সুর একই শৈলীতে পড়তে পারছিলাম, সেরকম মন্দাক্রান্ত এবং শিখরিণী ওইভাবে পড়া যাবে? মানে কোনো মিল পাওয়া যাচ্ছে কি পড়ার ক্ষেত্রে? দেখুন পুরোপুরি আলাদা, তাই না? মন্দাক্রান্ত একরকম ভাবে পড়েছি, শিখরিণী পুরোপুরি অন্যরকম ভাবেই পড়ছি, তাই তো? এটা কিভাবে সম্ভব হচ্ছে? যখন একটি পাদে অক্ষর সংখ্যাটা অনেক বেশি হবে, তখন যদি হ্রস্ব দীর্ঘের ক্রম চেঞ্জ হয়, হ্রস্ব দীর্ঘের কম বেশি হয়, পরিবর্তন হয়, মানে ক্রমে পরিবর্তন হয়, হ্রস্ব দীর্ঘের সংখ্যাতে কম বেশি হয় অক্ষরের ক্ষেত্রে, তখন কিন্তু পড়ার শৈলী পুরোপুরি পাল্টে যায়। ঠিক আছে, আরেকবার পড়ছি দেখুন, তারপরে প্রত্যেককে ধরুন। यदा लोके सूक्ष्मं व्रजति सहसा तद्विपुलताम् यदद्धाविच्छिन्नं भवति कृतसन्धानमिव तत् प्रकृत्या यद्वक्रं तदपि समरेखन्नयनयोः न मे दूरे किञ्चित् क्षणमपि न पार्श्वे रथजवा। ঠিক আছে, প্রত্যেকে তাহলে বলতে পারবেন না? তার একবার পড়ুন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রত্যেকে মিউট করে আমার সাথে অভ্যাস করে নিন। यदा लोके सूक्ष्मं व्रजति सहसा तद्विपुलताम् यदद्धाविच्छिन्नं भवति कृतसन्धानमिव तत् प्रकृत्या यद्वक्रं तदपि समरेखन्नयनयोः न मे दूरे किञ्चित् क्षणमपि न पार्श्वे रथजवा। ঠিক আছে, আচ্ছা কে বলবেন প্রথমে? আচ্ছা সুনীত বাবু বলুন। যদা লোকে সূক্ষ্মং ব্রজতি সহসা তদ্বিপুলতাম যযোদ্ধাবিচ্ছিন্নম ভবতি কৃতসন্ধানমিব তৎ
প্রকৃতাযদুক্রম তদপি সমরেখম নয়নয়ঃ নমে দূরে কিঞ্চিৎ ক্ষণমপি ন পার্শ্বে রথোজবাৎ। আচ্ছা, বাহ। নেক্সট কে বলবেন? আচ্ছা, জুলি ম্যাডাম বলুন। यदा लोकेष्णुक्ष्णं व्रजति सहसा तत् विपुलताम् यदद्भाविच्छिन्नं भवति कृतसन्धानमिव तत् प्रकृतायद्वक्रं तद्दि समरेखं नयनयोः न मे दूरे किञ्चित् स्खलमपि न पार्श्वे रथजवात्। আচ্ছা, বাহ। নেক্সট। স্যার স্যার একটা কোশ্চেন স্যার, হ্যাঁ, বলছি যে ওই যে জগন্নাথ স্বামী, এইটাই কি মানে একই সুরে হ্যাঁ, হয় হ্যাঁ, শিখরণীটাই? ঠিক ঠিক জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। ঠিক। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। ঠিক আছে, দেখুন মানে এইরকম এই ছন্দগুলো শিখলে এরকম মানে সেই ছন্দের যে স্তোত্রগুলো খুব সুন্দর পড়তে পারবেন, একটু করে শ্লোক শিখতে স্যার। পারবেন। আচ্ছা, ঠিক আছে। নেক্সট কে পড়বেন? স্যার বলবো? হ্যাঁ ম্যাডাম বলুন। যদা লোকে সূক্ষ্মং ব্রজতি সহসা তদ বিপুলতাং যদগ্ধা বিচ্ছিন্নম ভবতি কৃত সন্ধামবিব তৎ প্রকৃতা যদ্বক্রম তদপি সমরেখম নয়নয়ঃ ন মে দূরে কিঞ্চিৎ ক্ষণমপি ন পার্শ্বে রথোজবাৎ। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। শব্দগুলো একটু ভালো করে দেখবেন, ঠিক আছে? দু একটা শব্দ ভুল হয়ে গেছে, ওগুলো একটু দেখে নেবেন ভালো করে, স্পেলিং গুলো। আচ্ছা, নেক্সট কে বলবেন? আচ্ছা, বলতে সবাইকেই হবে, আমি জাস্ট তাও একটু জিজ্ঞাসা করছি, নিজেদের ইচ্ছায় যদি কেউ হাত তোলেন। আচ্ছা, ঠিক আছে। সুস্মিতা ম্যাডাম, সুস্মিতা ওঝা বলুন। যদা লোকে সূক্ষ্মং ব্রজতি সহসা তদ বিপুলতাম যদ্বা যদদ্ধা বিচ্ছিন্নম যদদ্ভাবিচ্ছিন্নম ভবতি কৃত সন্ধানমিব তৎ প্রকৃতাযদ্বক্রম তদপি সমরেখম নয়নঃ ন মে দূরে কশ্চিৎ ক্ষণমপি ন পার্শ্বে রথোজবাৎ। আচ্ছা, ঠিক আছে, মানে শব্দগুলো একটু ভুল হয়ে গেছে ম্যাডাম, দেখে নিতে হবে। নমে দূরে কশ্চিৎ নেই, ওখানে কিঞ্চিৎ। ঠিক আছে ম্যাডাম, কিঞ্চিৎ। আচ্ছা, নেক্সট কে বলবেন? আচ্ছা, সায়ন্তন বাবু বলুন। यदा लोके सूक्ष्मं व्रजति सहस तद्विपुलताम् न यदा लोके सूक्ष्मं। প্রথমে যান, প্রথম থেকেই বলা হয়েছে যে মানে যাই আমরা চ্যান্টিং করি না কেন, হ্রস্ব দীর্ঘের বিষয়টা সবসময় মাথায় রেখে আমাদেরকে চ্যান্টিংটা করতে হবে।
তো সুর আর শৈলী ওটা তখনই ঠিকঠাক হবে যখন হ্রস্ব দীর্ঘটাও ঠিকঠাক রাখা হবে। আর হ্রস্ব দীর্ঘ যদি একটু এদিক ওদিক করে দেওয়া হয়, মানে দীর্ঘের জায়গায় হ্রস্ব, হ্রস্বের জায়গায় দীর্ঘ, বা দীর্ঘটাকে আমরা সময় দিলাম না, হ্রস্বের মতো করে উচ্চারণ করলাম, তখন কিন্তু সুর শৈলী ওটাও ঠিকঠাক বসবে না, মানে ওটাও ঠিকঠাক হচ্ছে না। ওটা আপনি নিজেই মানে ফিল করতে পারবেন, যিনি শুনবেন তিনিও বুঝতে পারবেন স্পষ্ট একেবারে যে ঠিকঠাক জিনিসটা হচ্ছে না। ওই জন্য হ্রস্ব দীর্ঘ সবসময় খেয়াল করে করে যেতে হবে। পড়ুন, হ্রস্ব দীর্ঘ ঠিকঠাক রেখে পড়ুন। यदा लोके सूक्ष्मं व्रजति सहस तद्विपुलतां यद সা দীর্ঘ আছে না, তাহলে আপনি ওখানে দীর্ঘটা করেননি বলেই আপনাকে মেকআপ দিতে হচ্ছে, তদ বিপুলতা ওখানে একটা মেকআপ দিতে হচ্ছে। সাটা দীর্ঘ করলে অটোমেটিক্যালি জিনিসটা যেমন মানে সুর শৈলী ঠিকঠাক। স্যার ফার্স্ট লাইনটা আরেকবার একটু পড়ে দেবেন। দেখুন, यदा लोके सूक्ष्मं व्रजति सहसा तद्विपुलताम्। দেখুন, ব্রজতি সহসা, সা দীর্ঘ, ব্রজতি সহসা তদ্বিপুলতাম। ঠিক আছে, পড়ুন এবারে। यदा लोके सूक्ष्मं व्रजति सहसा तद्विपुलतां यदध्याविच्छिन्नं भवति कृतसन्धानमिव तत् प्रकृत्या यद्वक्रं तदपि समरेखं नयनयोः न मे दूरे किञ्चित् क्षणमपि न पार्श्वे रथजवात्। দেখুন, হ্রস্ব দীর্ঘটা ঠিকঠাক রেখেছেন বলে খুব সুন্দর হলো। মানে কোথাও গিয়ে আপনারও মানে মেকআপ দিতে হচ্ছে না, বেশ মানে খুব সহজেই হয়ে গেল। হ্যাঁ স্যার, এই হ্রস্ব দীর্ঘ জায়গাটাই প্রবলেম হচ্ছে। ওই জন্য হ্রস্ব দীর্ঘটা ওটা সবসময় খেয়াল রাখাটা একেবারে মাস্ট। আচ্ছা, নেক্সট সুস্মিতা ম্যাডাম বলুন। यदा लोके सूक्ष्मं व्रजति सहसा तद्विपुलतां यदध्याविच्छिन्नं भवति कृतसन्धानमिव तत् प्रकृत्या यद्वक्रं तदपि समरेखं नयनयोः न मे दूरे किञ्चित् क्षणमपि न पार्श्वे रथजवात्। আচ্ছা, বাহ। নেক্সট, আচ্ছা, সেজতি ম্যাডাম বলুন। यदा लोके सूक्ष्मं व्रजति सहसा तद्विपुलतां यदध्याविच्छिन्नं भवति कृतसन्धानमिव तत् प्रकृत्या यद्वक्रं तदपि समरेखं नयनयोः न मे दूरे किञ्चित् क्षणमपि न पार्श्वे रथजवात्। আচ্ছা, বাহ। নেক্সট সংযুক্তা ম্যাডাম বলুন। হ্যাঁ স্যার। यदा लोके सूक्ष्मं হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ, সূক্ষ্মম। यदा लोके सूक्ष्मं व्रजति सहसा तद्विपुलतां यदध्याविच्छिन्नं भवति कृतसन्धानमिव तत् प्रकृत्या यद्वक्रं तदपि समरेखं नयनयोः न मे दूरे किञ्चित् क्षणमपि न पार्श्वे रथजवात्। আচ্ছা, বেশ খুব সুন্দর হয়েছে। নেক্সট কে বলবেন? আচ্ছা, সোহিনী ম্যাডাম বলুন। यदा लोके सूक्ष्मं व्रजति सहसा तद्विपुलतां
যদদ্ভাবিচ্ছিন্ন ভবতি কৃতসন্ধানমিব তৎ প্রকৃত্या যদ্বক্রম তদপি সমরেখম न मे दूरे किंचित क्षणमपि न पार्श्वे रथजवात्। আচ্ছা বাহ, নেক্সট। আচ্ছা, অর্পিতা ম্যাডাম বলুন। यदा लोके सूक्ष्मं व्रजति सहसा तद्विपुलता यदध्याविच्छिन्नं भवति कृतसन्धानमिव तत् प्रकृत्या यद्वक्रं तदपि समरेखं नयनयोः न मे दूरे किञ्चित् क्षणमपि न पार्श्वे रथजवात्। আচ্ছা বাহ, নেক্সট চন্দনা ম্যাডাম। যদা লোকে সূক্ষ্মম ভজতি সহসা তদ্বিপুলতাম যদগ্ধাবিচ্ছিন্নম ভবতি কৃতসন্ধানমুক্তাৎ প্রকৃতা যদ্বক্রম তদপি সমরেখম নয়নঃ ন মে দূরে কিঞ্চিৎ স্খলনমপি ন পার্শ্বে রথজবাৎ। আচ্ছা বাহ। আচ্ছা, সকলে বলেছেন এটা? বলেননি এরকম কেউ আছেন? আচ্ছা, দেখুন এবারে অর্থটা দেখুন। এটিও অভিজ্ঞান শাকুন্তলম নাটকেরই শ্লোক। এখানে ওই রাজা দুষ্যন্ত যখন ওই হরিণের পিছনে রথ নিয়ে যখন ধাওয়া করছেন, তখন এই রথের গতিবেগটার কারণে ঠিক যেরকম একটা প্রকৃতি ফুটে উঠছে, রথটা যেহেতু অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছে, তার ফলে ঠিক যেরকম একটা পরিস্থিতি পরিবেশের সৃষ্টি হয়, সেটাই এখানে বর্ণনা করা হচ্ছে। কি হচ্ছে? রথের গতিবেগের কারণে যা দেখতে ছোট লাগছে তা হঠাৎ বড় হয়ে যাচ্ছে। কেন না, অত্যন্ত দ্রুত গতিতে যদি কোনো কিছু একটা যান চলে, সেক্ষেত্রে কি হয়, দূরের জিনিসটা আমাদের যে মুহূর্তে ছোট বলে মনে হচ্ছে, সেই জিনিসটা তৎক্ষণাৎ কি গতিবেগের কারণে মুহূর্তের মধ্যেই যেহেতু যানটা ওখানে চলে যাওয়ার ফলে, জিনিসটার কাছাকাছি চলে যাওয়ার ফলে, তখনই সেটাকে আবার বড় বলে মনে হচ্ছে জিনিসটাকে। এইরকম সেরকম আর কি কি পরিবর্তন হয়, যার মধ্যে ব্যবধান আছে তা সংযুক্ত বলে মনে হচ্ছে। মানে যেটা অত্যন্ত দূরে ছিল বা ব্যবধানে ছিল, সেটা মুহূর্তের মধ্যে মনে হচ্ছে কাছে চলে এসছে, সংযুক্ত হয়ে গেছে, রথের সাথে যুক্ত হয়ে গেছে এরকম। বা যা স্বভাবতই হচ্ছে বাঁকা, সেটাকে সোজা বলে মনে হচ্ছে। মানে দূর থেকে যেটাকে বাঁকা বলে মনে হচ্ছে, কাছে গেলেই সোজা বলে মনে হচ্ছে। মানে কোনো কিছুই দূরে থাকছে না, আবার কাছেও থাকছে না, তাই না? একটা খুব সুন্দর একটা মানে বিষয়টাকে, মানে যানবাহনের অত্যন্ত মানে দ্রুতগতির ফলে কি হয়, সেই পরিবেশটাকে খুব সুন্দরভাবে এখানে বর্ণনা করা হয়েছে। যাই হোক, বলুন মানে কালিদাসের শ্লোকগুলো এখন কেমন লাগছে একটু বলুন। প্রায় তো শ্লোক এখানে যা আছে সবই মানে কালিদাসেরই শ্লোক। শ্লোকগুলোর অর্থ আমরা জেনেছি, যেমন আমরা গীতার ক্ষেত্রে অর্থ দেখা হয়নি আমাদের, বা স্তোত্রগুলোর ক্ষেত্রে অর্থ দেখা হয়নি, এই শ্লোকগুলোর কিন্তু আমরা অর্থ দেখছি। খুব সুন্দর অর্থগুলো, তাই না? এই অর্থগুলো কারো ভালো লাগছে না? ভালো, খুব ভালো লাগছে। হ্যাঁ স্যার, ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে। আমাদের এরপরে এটাই আমাদের শেষ মানে ছন্দ যা দেখেছি। এরপরে যেটা আছে শার্দুল বিক্রীডিত, তাই তো? ছন্দের নাম কি? শার্দুল বিক্রীডিত ছন্দ। এটাই আমাদের শেষ ছন্দ। ঠিক আছে,
সেখানে কতগুলো অক্ষর আছে একটি করে পাদে? কটি অক্ষর আছে? 19। 19টি অক্ষর আছে। 19টি অক্ষর মানে তাহলে কটা গণ হবে? 6টা গণ আর একটি অক্ষর, তাই তো? কেমন অক্ষরের ক্রমটা কেমন আছে? 19টা অক্ষরের ক্রমটা কেমন হলে শার্দূলে বিকৃতিত ছন্দ হয়? মগন, সগন, জগন, সগন, তগন, তগন এবং একটি গুরুবর্ণ। তাহলে এই নির্দিষ্ট ক্রমে যদি 19টি অক্ষর থাকে তাহলে সেটি কি হবে? শার্দূল বিকৃতিত ছন্দ। আর বিরাম কোথায় কোথায় হবে? দ্বাদশ আর সপ্তম। দ্বাদশ আর সপ্তম বলতে 12 নম্বর অক্ষরে বিরাম হবে, আর 12 + 7 অর্থাৎ 19 নম্বর অক্ষরে। অর্থাৎ প্রথম বিরাম হচ্ছে 12 নম্বর অক্ষরে গিয়ে, শেষ বিরাম পাদের শেষে। দেখুন এখানেও অভিজ্ঞান শাকুন্তলাবলী শ্লোক আছে। দেখুন কতগুলো অক্ষর আছে শ্লোকটাতে? কাউন্ট করে দেখুন কতগুলো আছে। 19টা আছে তো। হ্যাঁ 19টা আছে। প্রত্যেকটা অক্ষর বলুন, অক্ষরগুলো বলে বলে যান। মানে অক্ষরগুলো স্পেলিং করে বলতে হবে না, উচ্চারণ করে করে বলুন। এইভাবে পা, তুম, ন, প্র, থ, মম, ব্য, ব, স্য, তি, জ, লম, ইউষ, মা, স্ব, পি, তে, সু, ইয়া। কত হচ্ছে? 19টা হচ্ছে, তাই তো? আচ্ছা তাহলে থামবো কোথায় কোথায়? জলম। জলম, প্রথম থামছি জলম ওখানে, তারপরে একবারে পাদের শেষে। দেখুন তাহলে শ্লোকটা পড়ছি, দুবার পড়ছি প্রত্যেকে। প্রথমবার শুনুন, তারপরে আরো একবার বা দুবার পড়া হবে, প্রত্যেকে মিউট করে অভ্যাস করবেন। পাতুম ন প্রথমম ব্যবস্যতি জলম युष्माश्वपीतेषु या नादत्ते प्रियमण्डनापि भवताम् स्नेहेन या पल्लवम् आद्येवः कुसुमप्रसूतिसमये यस्या भवत्युत्सवः सेयं याति शकुन्तलापतिगृहम् सर्वैरनुज्ञायताम्। আরেকবার পড়ছি দেখুন। पातुं न प्रथमं व्यवस्यति जलम् युष्माश्वपीतेषु या नादत्ते प्रियमण्डनापि भवताम् स्नेहेन या पल्लवम् आद्येवः कुसुमप्रसूतिसमये यस्या भवत्युत्सवः सेयं याति शकुन्तलापतिगृहम् सर्वैरनुज्ञायताम्। স্যার একবার পড়ুন না প্লিজ। দেখুন पातुं न प्रथमं व्यवस्यति जलम् युष्माश्वपीतेषु या नादत्ते प्रियमण्डनापि भवताम् स्नेहेन या पल्लवम् आद्येवः कुसुमप्रसूतिसमये यस्या भवत्युत्सवः सेयं याति शकुन्तलापतिगृहम् सर्वैरनुज्ञायताम्। ঠিক আছে?
আচ্ছা আমরা স্যার স্যার এটি বড় কঠিন, এটা মনে হচ্ছে আপনাকে আরো বেশ কয়েকবার বলতে হবে। হ্যাঁ, আমি সেটাই বলতে যাচ্ছিলাম, ঠিক নেই, পারছি না। আচ্ছা ঠিক আছে, একটু একটু সহজ করে পড়া যাক, ঠিক আছে? একটু দেখুন, প্রত্যেকে শুনুন, এটা সম্ভব হবে এখন এই মুহূর্তে, মানে প্রত্যেকেই করতে পারবেন। পাতুন্ন প্রথমম যবস্যতি জলম युष्माश्वपीतेषु या नादत्ते प्रियमण्डनापि भवतां स्नेहेन या पल्लवम् आद्येवः कुसुमप्रसूतिसमये यस्याभवत्युत्सवः सेयं याति शकुन्तलापतिगृहम् सर्वैरनुज्ञायताम्। এটা সোজা আছে, তাই তো? কিছুটা। আচ্ছা আমরা একটু অর্থটা দেখে নিই, তারপরে আরেকবার দুবার শ্লোকটা পড়া হবে, তারপরে প্রত্যেকে বলবেন। দেখুন এখানে তো সংস্কৃতের তো একমাত্র আমাদের আর কে আছে? অর্পিতা ম্যাডাম ছাড়া আর কেউ আছেন? স্যার আমি আছি। আচ্ছা, একটা মনে আছে তো, অভিজ্ঞান শাকুন্তলামের বিষয়ে একটা কথা আছে, তাই না? একটা শ্লোক আছে, কাব্যেষু নাটকম রম্যম তত্র রম্যা শকুন্তলা তত্রাপ্যসৌ চতুর্থ অঙ্কঃ তত্র শ্লোক চতুষ্টয়ম, তাই তো? মানে কাব্যের মধ্যে সবচেয়ে সুন্দর, মানে কাব্যের তো অনেক প্রকার হয়, গদ্য কাব্য, নাটক, পদ্য কাব্য ইত্যাদি। তো কাব্যের যত শ্রেণী বিভাগ করা যেতে পারে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নাটক, তাই তো? কাব্যেষু নাটকম রম্যম, সবচেয়ে সুন্দর সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে নাটক। নাটকগুলোর মধ্যে যত নাটক আছে সেই নাটকগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কে? শকুন্তলা। মানে অভিজ্ঞান শাকুন্তলম নাটকটি শ্রেষ্ঠ। আবার অভিজ্ঞান শাকুন্তলমের মধ্যেই, অভিজ্ঞান শাকুন্তলমের 7টি অঙ্ক রয়েছে, 7টি অঙ্কের মধ্যে আবার, মানে অভিজ্ঞান শাকুন্তলম শ্রেষ্ঠ নাটক, সেই শ্রেষ্ঠ নাটকে 7টি অঙ্ক আছে, সেখানে আবার চতুর্থ অঙ্কটি শ্রেষ্ঠ। তত্রাপ্যসৌ চতুর্থ অঙ্কঃ, আবার চতুর্থ অঙ্কের মধ্যে শ্রেষ্ঠ, চতুর্থ অঙ্কে একাধিক শ্লোক রয়েছে, সেই শ্লোকগুলোর মধ্যে চতুর্থ অঙ্কের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে 4টি শ্লোক, ঠিক আছে? এইভাবে কাব্যের মধ্যে হচ্ছে সবচেয়ে সুন্দর বা সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে নাটক, নাটকের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নাটক, সবচেয়ে সুন্দর নাটক শকুন্তলা, শকুন্তলা অভিজ্ঞান শাকুন্তলম নাটকের মধ্যে আবার মানে শ্রেষ্ঠ বা সবচেয়ে সুন্দর হচ্ছে চতুর্থ অঙ্ক, চতুর্থ অঙ্কের মধ্যে আবার সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে চতুর্থ অঙ্কেরই 4টি শ্লোক, সব শ্লোক না, ঠিক আছে? এইভাবে একটা শ্লোক আর কি অভিজ্ঞান শাকুন্তলমের বিষয়ে আছে। তো সেখানে এই 4টি শ্লোকের মধ্যে এটি হচ্ছে একটি শ্লোক, ঠিক আছে? শার্দূল বিক্রীডিত ছন্দের সব 4টি যে শ্লোক আছে, মানে বিখ্যাত শ্লোক, সেই সবকটি শ্লোকই শার্দূল বিক্রীডিত ছন্দেই রচিত। তো তা সেই 4টি শ্লোকের মধ্যে একটি হচ্ছে আমাদের উদাহরণ, ঠিক আছে? তো শ্লোকটাতে কি বলা হচ্ছে? এই শ্লোকটাতে শকুন্তলা যখন আর কি পতিগৃহে ফিরে যাচ্ছে, সেই সময় মানে এমন একটা বিষয় যেন প্রকৃতিও কাঁদছে। শকুন্তলার বিদায়ে যারা চেতন, যারা সজীব ওখানে উপস্থিত, যাদের প্রাণ আছে, মানে মানুষজন যারা ছিল, পশু পাখি, তারা যেমন কাঁদছে, সেই রকম উদ্ভিদ সকল, মানে পুরো প্রকৃতি, মানে পুরো যেন একেবারে তপবনটা পুরো কাঁদছে, এইরকম একটা মানে ধারণাকে ওখানে ফুটিয়ে তোলা হয়েছে। পুরো তপবন হচ্ছে শকুন্তলার বিদায়ে অত্যন্ত ভাবুক, অত্যন্ত উৎসুক তারা,
তো এই শ্লোকে ওই শকুন্তলার প্রকৃতি প্রেমটাকে বলা হচ্ছে, ঠিক আছে। মানে কর্ণমণি শকুন্তলা হচ্ছে সেখানকার গাছপালা, তপবনের গাছপালা, তাদের প্রতি তার যে স্নেহ ছিল শকুন্তলার, সেটা এখানে বলা হচ্ছে। দেখুন, অভিজ্ঞান শাকুন্তলার এই শ্লোকে শকুন্তলার প্রকৃতি প্রেম ব্যক্ত করা হয়েছে। ঋষি কাশ্যপ শকুন্তলার প্রকৃতি প্রেম ব্যক্ত করছেন। আশ্রমের বৃক্ষদের জলসেচন না করা পর্যন্ত শকুন্তলা জল পান করত না। অর্থাৎ মানে আশ্রমের যে বৃক্ষগুলো, তাদেরকে সেই বৃক্ষ জলসেচন করেই তিনি জল গ্রহণ করতেন, জল পান করতেন। শকুন্তলা সাজতে ভালোবাসলেও স্নেহবশত বৃক্ষের পাতা ছেদন করত না। সে সাজতে ভালোবাসত, কিন্তু সাজতে গেলে মানে বৃক্ষের ফল, ফুল, পাতা, এগুলো দিয়েই তো মানে সাজতে হবে, সেগুলো ছেদন মানে সেই ছিঁড়তো না, গাছের পাতা ছিঁড়তো না। সাজতে ভালোবাসা সত্ত্বেও বৃক্ষের পাতা ছিঁড়তো না। বৃক্ষের প্রথম ফুল ফুটলে শকুন্তলা উৎসব পালন করত। আশ্রম বৃক্ষদের প্রতি স্নেহাকুল এই শকুন্তলাকে পতিগৃহে যাওয়ার অনুমতি প্রদান করো। মানে কর্ণমণি এই প্রকৃতির কাছ থেকে শকুন্তলার মানে বিদায়ের জন্য অনুমতি চাইছেন, ঠিক আছে। এইভাবে শকুন্তলার প্রকৃতি প্রেম এই শ্লোকে ব্যক্ত করা হয়েছে, ঠিক আছে। খুব সুন্দর শ্লোক, ঠিক আছে। শ্লোকটা আমি আরেকবার পড়ছি, আরো দুবার পড়ছি, ঠিক আছে। প্রত্যেকে শুনুন, প্রত্যেকে শুনে মানে নিজেরা অভ্যাস করুন, মানে মিউট করেই অভ্যাস করুন, তারপরে বলবেন। আচ্ছা, আমরা প্রথম যেটা শিখছিলাম ওইভাবেই বলবো, ঠিক আছে। এটা শুনতে খুব ভালো লাগবে। দ্বিতীয়বারেরটা কেমন যেন একটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে পুরো, মানে কোন রকম শ্রুতি মাধুর্য থাকছে না। প্রত্যেকে তাহলে অভ্যাস করুন, না মিউট করে অভ্যাস করুন। পাতুন্ন প্রথমম ব্যবস্যতি জলম युष्माश्वपीतेषु या नादत्ते प्रियमण्डनापि भवतां स्नेहेन या पल्लवम् आद्येव कुसुमप्रसूतिसमये यस्या भवत्युत्सवः सेयं याति शकुन्तलापतिगृहं सर्वैरनुज्ञायता। ঠিক আছে, প্রত্যেকে অভ্যাস করছেন আশা করছি। আরেকবার, পাতুন্ন প্রথমম ব্যবস্যতি জলম युष्माश्वपीतेषु या नादत्ते प्रियमण्डनापि भवतां स्नेहेन या पल्लवम् आद्येव कुसुमप्रसूतिसमये यस्या भवत्युत्सवः सेयं याति शकुन्तलापतिगृहं सर्वैरनुज्ञायता। ঠিক আছে, এবারে প্রথমে কে বলবেন বলুন। সুনীত বাবু বলুন। পাতুন্ন ব্যবস্যতি জলম युष्माश्वपीतेषु या नादत्ते प्रियमण्डनापि भवतां स्नेहेन या पल्लवम् आद्येव कुसुमप्रसूतिसमये यस्या भवत्युत्सवः सेयं याति शकुन्तलापतिगृहं सर्वैरनुज्ञायताम्। আচ্ছা, ঠিক আছে। নেক্সট জুলি ম্যাডাম, তাই তো? বলুন। হ্যাঁ স্যার।
पातुं न प्रथमं व्यवशति जलम् यस्माश्वपीतेषु या नादत्ते प्रियमण्डनापि भवतां स्नेहेन या पल्लवम् या देवकुसुमप्रसूतिसमये यस्या भवत्युत्सवः सेयं याति शकुन्तलापतिगृहं सर्वैरनुज्ञायताम्। আচ্ছা বাহ। নেক্সট কে বলবেন? স্যার বলবো? হ্যাঁ ম্যাডাম বলুন। पातुं न प्रथमं व्यवशति जलम् युष्मश्शपीतेषु जा नादत्ते प्रियमण्डनापि भवतां स्नेहेन जा पल्लवम् आद्देव कुसुम प्रसूति समये यस्या भवतुत्सवः श्रेयं जाति शकुन्तलापतिगृहं सर्वैरनुज्ञायताम्। আচ্ছা বেশ। নেক্সট কে বলবেন? বাকিরা কি ভয় পাচ্ছেন নাকি এই শ্লোকটা? আচ্ছা আমাকেই তাহলে ধরে ধরে বলতে হবে। আচ্ছা সোহিনী ম্যাডাম বলুন। पातुं न प्रथमं व्यवस्वति जलं जुष्मास्वपीतेषु जा नादत्ते प्रियमण्डनापि भवतां सस्नेहे जा पल्लवम् आद्येव कुसुमप्रसूति समये यस्या भवतुत्सवः सेयं याति शकुन्तलापतिगृहं सर्वैरनुज्ञायताम्। আচ্ছা নেক্সট কে বলবেন? আচ্ছা সুস্মিতা ম্যাডাম বলুন। সুস্মিতা ম্যাডাম সুস্মিতা চক্রবর্তী ম্যাডাম। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। पातुं न प्रथमं व्यवस्यति जलम् जुष्माशपीतेषु या नादत्ते प्रियमण्डनापि भवतां स्नेहेन या पल्लवम् आदेव कुसुमप्रसूतिसमये यस्या भवतुत्सवः सेयं याति शकुन्तलापतिगृहं सर्वैरनुज्ञायताम्। বলো না। না না ম্যাডাম ঠিক আছে, অনেকটাই হয়েছে, একটু শুনলে হয়ে যাবে, এরপরে অসুবিধা হবে না। আচ্ছা নেক্সট কে বলবেন? আচ্ছা সংযুক্তা ম্যাডাম বলুন। ভুলভাল হবে, আমি আগেই বলে রাখলাম। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, অসুবিধা নেই, বলুন। पातुं न प्रथमं व्यवसति जलम् युष्माश्वपीतेषु या नादत्ते प्रियमण्डनापि भवतां
स्नेहेन या पल्लवम् आद्येव कुसुमप्रसूतिसमये यस्य भवत्युत्सवः सेयं याति शकुन्तलापतिगृहम् सर्वैरनुज्ञायतम्। আচ্ছা, বাহ, একটু সমস্যা হয়েছে, ঠিক আছে, অনেকটাই ঠিক আছে। আচ্ছা, নেক্সট সেজতি ম্যাডাম। पातुं नं प्रथमं व्यवस्यति जलम् युष्माशपीतेषु या नादत्ते प्रियमण्डनापि भवतां स्नेहेन या पल्लवम् आद्येव স্যার ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় লাইন থেকেই গুলিয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, আমি একবার পড়ছি, প্রত্যেকে শুনুন, ঠিক আছে, তারপরে বাকিদের জিজ্ঞাসা করছি। পাতুন্ন প্রথমম ব্যবস্যতি জলম युष्माश्वपीतेषु या नादत्ते प्रियमण्डनापि भवतां स्नेहेन या पल्लवम् आद्येव कुसुमप्रसूतिसमये यस्या भवत्युत्सवः सेयं याति शकुन्तलापतिगृहम् सर्वैरनुज्ञायताम्। ঠিক আছে, সঞ্জিতা ম্যাডাম এবারে বলুন। হ্যাঁ স্যার। पातुं न प्रथमं व्यवस्यति जलम् युष्माशपीतेषु या नादत्ते प्रियमण्डनापि भवतां स्नेहेन या पल्लवम् आद्येव कुसुमप्रसूतिसमये यस्या भवतोत्सवः सेयं याति शकुन्तलापतिगृहम् सर्वैरनुज्ञायतम्। আচ্ছা, ঠিক আছে, এই হ্রস্ব দীর্ঘগুলো ঠিকঠাক করতে হবে, ওটা ঠিক করলেই হয়ে যাবে। আচ্ছা, নেক্সট সায়ন্তন বাবু। पातुं न प्रथमं व्यवस्यति जलम् युष्माश्वपीतेषु या नादत्ते प्रियमन्दनापि भवतां स्नेहेन या पल्लवम् आद्येव कुसुमप्रसूतिसमये यस्या भवत्युत्सवः सेयं याति शकुन्तलपतिगृहम् सर्वैरनुज्ञायताम्। আচ্ছা, নেক্সট অর্পিতা ম্যাডাম। স্যার, বলুন ম্যাডাম। पातुं न प्रथमं व्यवसति जलं युष्मास्वपीतेषु या नादत्ते प्रियमञ्जनापि भवतं स्नेहेन या पल्लवम् आद्येव कुसुमप्रसूतिसमये यस्या भवत्सवः
सेयं याति शकुन्तलाप्रतिगृहं सर्वैरनुज्ञाताम्। ঠিক আছে। নেক্সট চন্দনা ম্যাডাম। पातुं प्रथमं भवस्सति जलं जुष्माशु पीतेषु जा नादते प्रियमण्डनापि भवतां स्नेहेन जापल्लवम् आद्देव कुसुमा प्रसूति समये यशा भवतुत्सवः श्रेयं याति शकुन्तला प्रतिगृहं सर्वैरनुगायताम्। আচ্ছা ঠিক আছে। নেক্সট সুস্মিতা ম্যাডাম, সুস্মিতা ওঝা। पातुं न प्रथम वसति जलं जुष्मासु पीतेषु जा नादत्ते प्रियमण्डनापि भवतं स्नेहेन पल्लवम् आद्देव कुसुम प्रसूति समये यशा भवतु उत्सवः श्रेयं याति शकुन्तला प्रतिगृहं सर्वैर्नुज्ञायताम्। আচ্ছা আপনাদের হচ্ছে তাহলে এবারে পরের হোম টাস্ক থাকবে। আজকে এই যে প্রসিদ্ধ ছন্দের এক্সাম্পল শ্লোকগুলো পড়া হলো, এগুলো ঠিক যে শৈলীতে যে সুরে পড়া হলো এইভাবেই সবগুলোই, মানে এখানে আর কিছু মানে বাদ যাবে না, সবগুলোই হোম টাস্ক থাকবে। সবগুলো আমি রেকর্ডিং পাঠিয়ে দেবো, আপনারা ঠিক আমি যতটা রেকর্ডিং পাঠাবো অতটাই হোম টাস্ক আপনাদের, ঠিক আছে? তো প্রত্যেকে করে পাঠাবেন, অনেকেই কাজ করছেন না। এবার আপনাদেরকে পরীক্ষার ভয় দেখাতে হবে, ঠিক আছে? আপনাদের পরীক্ষা জানুয়ারিতে। পরীক্ষা কি হবে? হ্যাঁ বলছি পরীক্ষা কি হবে স্যার? হ্যাঁ পরীক্ষা অবশ্যই হবে। আচ্ছা আগের দিনের না হোম টাস্কটা ঠিক কি ছিল আমি না ভুলে গেছিলাম, ওই জন্য আমি করতে পারিনি। আমাকে একটু বলবেন আগের দিনের হোম টাস্কটা কি ছিল? আচ্ছা ঠিক আছে, ওটা আমি গ্রুপে একটা ভয়েস মেসেজ করে দিচ্ছি। আগের দিনের মানে যেটা ওই হ্যাঁ যেটা আমাদের খাতায় লিখে করতে হবে। হ্যাঁ 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 ওটা একটুখানি আমাকে বলে দেবেন, ওটা আমি করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আচ্ছা তাই আমাদের এক্সাম হবে হচ্ছে জানুয়ারিতে, ঠিক আছে? তো যেমনটা বাকিদের মানে জানুয়ারিতে এক্সাম, তো সেভাবে একটু প্রত্যেকে মানে প্রিপারেশন নিতে থাকুন, যা আমাদের হয়েছে একটু মানে চর্চার মধ্যে থাকুন। স্যার এক্সামে কি আসে? আচ্ছা আপনাদের এক্সাম খুব কঠিন হবে, ঠিক আছে? ওই জন্য এখন থেকে প্রত্যেকে একটু সিরিয়াসলি প্র্যাকটিস করুন সবকিছু। স্যার মুখস্থ কিছু ধরাবে না দেখে দেখেই? না না মুখস্থ কিছু হবে না, দেখে দেখেই বলতে হবে। আপনাদের শুধু সুর, শৈলী, উচ্চারণ স্পষ্ট এইগুলোই অভ্যাস করতে হবে, মুখস্থ কিছু করতে হবে না, কেমন? এটাই একটা সুবিধা এখানে। এখানে শুধুমাত্র খুব সুন্দর স্পষ্ট করে সুর, শৈলী সবকিছু ঠিক রেখে উচ্চারণটা শিখতে হবে ভালো করে, ওটা আপনারা প্র্যাকটিস করতে থাকুন এখনো পর্যন্ত যেগুলো হয়েছে আমাদের। আচ্ছা সুমিত বাবু বলুন। হ্যাঁ পরীক্ষাটা কি অনলাইনে হবে? হ্যাঁ অনলাইনেই হবে। আচ্ছা কত তারিখ হবে স্যার মোটামুটি পরীক্ষাটা? কি পরীক্ষাটা মোটামুটি জানুয়ারি মিডিলে হবে নাকি স্যার? হ্যাঁ বলুন সুনীত বাবু বলুন।
পরীক্ষাটা কি স্যার জানুয়ারি মিডিলে হবে? মানে না, আসছে জানুয়ারি একদম? থেকেই হবে, জানুয়ারির মোটামুটি ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের দিকে হবে। ঠিক আছে। ঠিক আছে, তো হুম প্রত্যেকে এখন থেকে একটু সিরিয়াসলি প্র্যাকটিস করতে থাকুন সবকিছু। হুম। ঠিক আছে, আজকে তাহলে এখানে স্যার শেষ করা পরীক্ষা যাক। হলে বুধবারই হবে তো? হ্যাঁ ম্যাডাম বলুন। বলছি স্যার পরীক্ষা হলে বুধবারই হবে তো? হ্যাঁ হ্যাঁ, বুধবারই হবে। ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, হ্যাঁ বলুন ম্যাডাম, বলুন। হ্যাঁ স্যার, যখন আপনি মানে শ্লোকগুলো সুরে পড়ে দিচ্ছেন, ওই সুরটা শুনে তো সহজ হয়ে যাচ্ছে, বা সব একসঙ্গে মানে হ্যাঁ, না, ওটার জন্য আপনারটা না। আমাদেরকে হ্যাঁ, অভ্যাসটা করতে হবে। ও মানে আপনি যখন বলছেন তারপরে পড়ছি, ঠিক আছে, তারপরে এবার সবগুলো একসাথে মানে কি করে মনে রাখা যাবে? হ্যাঁ, ওটা একটু এটাই, আপনারা মানে একটু রেগুলার অভ্যাস করুন, মানে রেগুলার বলতে প্রতিদিন বলছি না। তাহলে হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, অভ্যাস করলে হয়ে যাবে, ওটা অসুবিধা নেই কিছু। মানে তখন ওই সুরটা আপনা আপনি হয়ে যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা নিয়ে সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক ঠিক আছে। আছে, আর আপনাদের হচ্ছে স্যার অসুবিধা বলছিলাম, কি? আজকে যে শ্লোকগুলো পাঠ করা হলো না, এই শ্লোকগুলো যদি একটু আপনি রেকর্ডিং করে পাঠিয়ে দিতেন তাহলে ভালো হতো। হ্যাঁ, এগুলো তো আমি নাহলে মানে আমাদের গিয়ে আমাদেরকে ইউটিউবে গিয়ে বারবার ওটা দেখতে হবে। স্টাডি স্যার ম্যাটেরিয়াল হিসেবে এইগুলো মানে যদি এগুলো ডাউনলোড পাঠানো করা হবে। থাকলে আমাদের পক্ষে সুবিধা হয় অভ্যেস করার ক্ষেত্রে। হ্যাঁ, অসুবিধা মানে ওটাই বলছি, আমাদের তুমি সবকিছুই মানে যেগুলো আমাদের ভয়েস রেকর্ডিং তো সবগুলোর পাঠানো হয় ক্লাস ছাড়াও, এটারও তখন পাঠানোই হবে। ঠিক আছে, সবগুলো অসুবিধা নেই। বেশ, আচ্ছা, আমার একটা রিকোয়েস্ট ছিল। বলছি কি যে মানে আপনি এই যে রেকর্ডিং গুলো পাঠান, মানে আজকালের মধ্যে মানে একদিনের মধ্যে পাঠালে না খুব ভালো হয়। আসলে আপনি পাঠান সোমবার দিন, আমি না ততক্ষণে সব ভুলে যাই, মানে মাথা থেকে আউট হয়ে যায়। আমি অনুরণন যেটা চলে সেটার মধ্যে যদি জিনিসটা শোনা যায়, মানে মাথায় বেশি ভালো মানে মানে ঢুকে যায় আর কি। তো সোমবার মঙ্গলবার পর্যন্ত না আমি মোটামুটি সব ভুলে যাই, আবার নতুন করে আমাকে শিখতে বসতে হয় আর কি। মানে এটা আমার ক্ষেত্রে অসুবিধা হয় একটুখানি। না, সেটা সবারই অসুবিধা। আমি আসলে পাঠাচ্ছি, প্রায় দেখছি শনিবার করেই পাঠানো হয়ে যাচ্ছে, মানে হ্যাঁ বৃহস্পতি শুক্রবার দিয়ে শনিবার পাঠানো হচ্ছে। ঠিক আছে, আমি আপনাদের এটা হ্যাঁ এটা আমি কালকেই মানে পাঠিয়ে দেবো। ঠিক একদিনের আছে, মধ্যে যদি, হ্যাঁ, হ্যাঁ এটা আমি হ্যাঁ, আপনাদের থ্যাংক ইউ, কালকে যদি পাঠিয়ে দেবো। পাঠানো হয়। হ্যাঁ, আমিও একমত এ বিষয়ে। হ্যাঁ হ্যাঁ, ঠিক, মানে এটা আমিও আপনারা আমিও বলেছেন, এটা আমার একটু অবদান দেওয়া হচ্ছে না। না না, বুঝতে পারি আপনিও নিশ্চয়ই ভীষণ ব্যস্ত, ওই জন্যই পারেন না। কিন্তু মুশকিল হচ্ছে আমরাও তো এখন মানে ঠিক আছে, অকখর স্টেজে, এই জন্যই অসুবিধা নেই, মানে সমস্যা। এরপর থেকে আমি খুব চেষ্টা করবো, আর এটা আপনাদের কালকেই পাঠিয়ে দেবো। এটা একটু সবচেয়ে কঠিন, তো এটা এই অংশটা, এটা আপনাদেরকে কালকেই পাঠিয়ে দেবো। তো বেশ, ঠিক আছে, তাহলে প্রত্যেকে একটু প্র্যাকটিস করতে থাকুন যা হয়েছে এখনো পর্যন্ত, আর এখানেই শেষ করা যাক আজকের ক্লাসটা। শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। বেশ, শুভরাত্রি সকলকে, সকলে ভালো থাকবেন। শুভরাত্রি, আপনিও ভালো থাকবেন। আপনি ভালো থাকুন। চলো।